বন্ধুরা, আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বর্তমান সময়ে ভারতের রাজনীতির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একজন মানুষ। কারো কাছে তিনি কৌতুক, কারো কাছে তিনি একমাত্র আশা। আমি বলছি রাহুল গান্ধীর কথা। রাহুল গান্ধী ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবার নেহেরু গান্ধী পরিবারের উত্তরসূরি। কিন্তু শুধু বংশের নাম থাকলেই কি সব সহজ হয়ে যায়? না, বরং শুরু থেকে তাকে মোকাবিলা করতে হয়েছে বিদ্রূপ, ব্যর্থতা আর অপমানের। ২০০৪ সালে প্রথমবারের মতো তিনি নির্বাচনে দাঁড়ান। আমেঠি থেকে লোকসভায় প্রবেশ করেন। শুরু হলো তার রাজনৈতিক যাত্রা। সাধারণ মানুষ তাকে উচ্ছ্বাসে গ্রহণ করলেও বিরোধীরা তখন থেকেই বলল, এ শ্রেয় পরিবারের দৌলতে আসা, নিজের কোনো কৃতিত্ব নেই। ২০০৭ সালে তিনি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হন। যুব কংগ্রেস আর এনএসইউআইকে পুনর্গঠন শুরু করেন। কিন্তু এর মাঝেই শুরু হয় বিদ্রূপের বন্যা। তার প্রতিটি ভুল উচ্চারণ, সরল মন্তব্য মিডিয়ার শিরোনামে চলে যায়। প্রতিপক্ষ তাকে ডাকতে শুরু করে পাপ্পু। এই নাম একসময় এতটাই প্রচলিত হয়ে যায় যে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। তবে এর মাঝে আছে এক অজানা অধ্যায়। নিরাপত্তার কারণে রাহুল গান্ধীকে পাঠানো হয় বিদেশে পড়াশোনার জন্য। তিনি আমেরিকা ও পরে ইংল্যান্ডে পড়াশোনা করেন। কিন্তু পরিবারের ওপর বারবার ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ইতিহাসের কারণে তাকে নিজের পরিচয় গোপন করতে হয়েছিল। বিদেশে তিনি ব্যবহার করেছিলেন রাউল ভিঞ্চি নাম। এটি নিছক একটা নাম পরিবর্তন ছিল না, বরং নিজের জীবন রক্ষার জন্য নেওয়া এক কঠিন সিদ্ধান্ত। অথচ বিরোধীরা এটাকেও বিদ্রূপ করে বলেছিল, একজন যদি নিজের নাম গোপন রাখেন তবে তিনি দেশ কিভাবে সামলাবেন। ২০১৩ সালে তিনি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হন, আর ২০১৭ সালে দলের প্রেসিডেন্ট। তখন আশা জাগে, এবার হয়তো তিনি কংগ্রেসকে আবার শক্তিশালী করবেন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচন তার জন্য বড় ধাক্কা নিয়ে আসে। তিনি নিজের পরিবারের দুর্গ আমেঠিতে পরাজিত হন। যদিও কেরালার ওয়ায়ানাড থেকে জয় পান, তবুও আমেঠির হার ছিল বিশাল আঘাত। তিনি দলের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু এখানেই থেমে থাকেননি। ২০২২ সালের শেষ দিকে শুরু করেন এক ঐতিহাসিক পদযাত্রা, ভারত জোড়ো যাত্রা। কাশ্মীর থেকে কন্যাকুমারী ১০০০ কিলোমিটার পথ তিনি হেঁটেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের কষ্ট শুনেছেন, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যের বার্তা দিয়েছেন। এই যাত্রা তাকে জনতার সাথে নতুন করে যুক্ত করেছে। এরপর ২০২৩ সালে তিনি আবারও বিপদে পড়েন। এক মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে, ২ বছরের সাজা ঘোষণা করে এবং লোকসভা থেকে বহিষ্কার করে। প্রতিপক্ষ তখন বিদ্রূপ করে বলল, এবার খেলা শেষ। কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে শাস্তি স্থগিত করল। আবার সংসদে ফিরে এলেন রাহুল গান্ধী, যেন নাটকের নায়ক আবারও পর্দায় ফিরে আসেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচন হল। রাহুল গান্ধী এই নির্বাচনে কেবল একজন প্রার্থীই ছিলেন না, তিনি বিরোধী জোটের প্রধান মুখ হয়ে উঠেছিলেন। তিনি আবার জয়ী হলেন এবং এবার তিনি ভারতের সংসদে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের নেতা। দীর্ঘ সময় পর কংগ্রেস এমন মর্যাদা পেল, আর তার কৃতিত্ব সরাসরি রাহুলের। কিন্তু এখানেই থেমে নেই গল্প। ২০২৫ সালে তিনি এক বিস্ফোরক অভিযোগ তোলেন। বললেন, ২০২৪ সালের নির্বাচন কোনোভাবেই নিরপেক্ষ হয়নি। বিজেপি ও নির্বাচন কমিশন মিলে ভোট চুরির ষড়যন্ত্র করেছে। তিনি ঘোষণা করলেন, আমার কাছে অ্যাটম বোমার মতো প্রমাণ আছে। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাহুল গান্ধী একদম সত্য কথা বলেছেন। আজকের ভারতে গণতন্ত্র নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই প্রেক্ষাপটে তার এই বক্তব্য একেবারেই অমূলক নয়। বরং অনেক জায়গায় আমরা নিজের চোখেই দেখেছি, ভোটার তালিকায় ভুয়ো নাম, হঠাৎ করে অচেনা ভোটার কিংবা একই ভোট একাধিকবার দেওয়া, এসব কোনো কল্পনা নয়। তিনি যে সাহস করে প্রকাশ্যে এটাকে বলছেন, আমি তাতে সম্পূর্ণ সহমত পোষণ করি। গণতন্ত্র বাঁচাতে হলে এই ধরনের ভোট চুরি বন্ধ করা অত্যন্ত জরুরি। তবে প্রতিপক্ষ তাকে ছাড়েনি। বিজেপি তাকে মিথ্যার কারিগর বলে কটাক্ষ করেছে, এমনকি গোয়েবলসের সঙ্গেও তুলনা করেছে। আদালতও অভিযোগকে ভিত্তিহীন বলেছে এবং জরিমানা চাপিয়েছে। কিন্তু মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে, কেন এত প্রতিরোধ যদি সত্যিই প্রমাণ না থাকে? বন্ধুরা, রাহুল গান্ধীর গল্প আসলে এক নাটক। কখনো তিনি বিদ্রূপের চরিত্র, কখনো প্রতিবাদের প্রতীক। বিদেশে গিয়ে নিজের নাম পরিবর্তন করে পড়াশোনা করার থেকে শুরু করে সংসদ থেকে বহিষ্কার হয়ে আবার ফিরে আসা, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রা, আর আজ ভোট চুরির বিরুদ্ধে সরব হওয়া, সবই তার যাত্রার অংশ। শেষ পর্যন্ত ইতিহাস তাকে কোথায় স্থান দেবে, কৌতুকের আসনে নাকি নায়কের আসনে, সেটা সময়ই বলে দেবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, তিনি হাল ছাড়েন না, তিনি লড়ে যান, আর সেই কারণেই আজও তিনি আলোচনার কেন্দ্রে। এই ছিল রাহুল গান্ধীর রাজনৈতিক যাত্রার কাহিনী। আজকের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনি কি বিষয়ে জানতে চান সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।